ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, একদম ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষার 2024 সালে ক্লাস 11 অ্যানুয়াল পরীক্ষার কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের 44 মার্কসের একদম 100% ডেসক্রিপটিভ প্রশ্নের কমন সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আমার এই চ্যানেলে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং আগামী দিনে কি বিষয় নিয়ে আলোচনা করব আমি সবকিছু বলে রেখেছি, ফলে আগামী দিনে ভবিষ্যতে কমার্স রিলেটেড সবকিছু পেতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে অলরেডি ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2024, এই 2024 সালে ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অপারেটিং এই তিনটে সাবজেক্টের উপরে 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটাই প্লেলিস্ট করে রাখা আছে ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 অল 4 সাবজেক্ট। সেই প্লেলিস্টটা থেকে তোমরা সবকটা সাজেশনের ভিডিওগুলো দেখে নিও। আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে সরাসরি তোমরা ওই প্লেলিস্ট লিঙ্ক থেকে সরাসরি ওই প্লেলিস্টে পৌঁছে যেতে পারবে এবং সেখান থেকে সমস্ত সাজেশনের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে অলরেডি আমি এই চ্যানেলে ক্লাস 12 এর সমস্ত বিষয়টা আলোচনা করে দিয়েছি। ফলে তোমরা যারা এখন ক্লাস 11 এ পড়াশোনা করছো, তোমরা ক্লাস 12 এর সমস্ত বিষয়গুলো, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশনের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমের সলিউশন আমি আমার চ্যানেলে করা আছে। তাহলে আগামী দিনে তোমরা সেই সবগুলো তোমরা পেয়ে যাবে এবং ভবিষ্যতে তোমরা যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসবে, তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে ঠিক সময় মতন সাজেশনের ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে দেবো। ফলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা জানো আমি অলরেডি অ্যাকাউন্টেন্সির একটাই সাজেশনের ভিডিও করেছি এবং টোটাল অ্যাকাউন্টেন্সিটা আমি সেখানে কভার আপ করে দিয়েছি। এবং বিজনেস স্টাডিজের আমার দুটো ভিডিও আছে, পার্ট 1 এবং পার্ট 2 বলে, এবং সেই পার্ট 1 পার্ট 2 তে তোমরা সেখান থেকে বিজনেস স্টাডিজ 44 মার্কসের সেখানে সাজেশনের ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এর উপর আমি দুটো পার্ট করেছি। একটা কমার্শিয়াল ল নিয়ে একটা পার্ট 1 একটা ভিডিও আমি সাজেশনের ভিডিও আপলোড করেছিলাম এবং প্রিলিমিনারি অডিটিং এর উপরে একটা সাজেশনের ভিডিও আপলোড করে দিয়েছি 44 মার্কস। মানে 44 মার্কসে বলতে লটা, কমার্শিয়াল লটা 22 মার্কস এবং প্রিলিমিনারি অডিটিং 22 নিয়ে হচ্ছে আমাদের 44। তো আজকের এই সাবজেক্টটাও কস্টিং এন্ড ট্যাক্সেশনটা আমাদের কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অডিটিং এর মতন 50-50। তোমরা জানো তোমাদের 80 মার্কসের টোটাল প্রশ্ন থাকবে আমাদের এই কস্টিং এন্ড ট্যাক্সেশন এই পেপারে। এই 80 মার্কস বা 80 নম্বরটার মধ্যে একদম 40-40, 40-40 করে একদম 50-50 ভাগ করা আছে। সেই 50-50 ভাগের মধ্যে তোমরা প্রত্যেকেই জানো যে একটা সাবজেক্টে তোমাদের 12 মার্কসের এমসিকিউ প্রশ্ন, মানে 12টা এমসিকিউ প্রশ্ন এবং 24টা এমসিকিউ প্রশ্ন এবং 12টা এসিকিউ এর প্রশ্নের টোটাল 36টা 1 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। ফলে ঠিক এই কস্টিং এবং ট্যাক্সেশনের ক্ষেত্রে ঠিক যেরকম কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অডিটিং এর ক্ষেত্রে হয়েছিল, এখানেও কস্টিং পোর্শন থেকে তোমরা 12টা এমসিকিউ এর প্রশ্ন এবং ট্যাক্সেশন পোর্শন থেকে তোমরা 12টা এমসিকিউ এর প্রশ্ন পাবে এবং এসিকিউ এর প্রশ্ন তোমরা কস্টিং পোর্শন থেকে পাবে 6টা এবং এসিকিউ এর প্রশ্ন তোমরা ট্যাক্সেশন পোর্শন থেকে পাবে 6টা। এই হচ্ছে 12-12-24টা এমসিকিউ এবং 6-6 12টা এসিকিউ। একদম প্রপারলি ওইতে ভাগ হবে। তাহলে তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর লিখতে হবে কস্টিং এবং ট্যাক্সেশন, কস্টিং পোর্শন থেকে 22 মার্কস এবং ট্যাক্সেশন পোর্শন থেকে 22 মার্কস। তো কস্টিং এবং 22 মার্কসের মধ্যে কস্টিং পোর্শনের মধ্যে আমি আগে বলে দিই তোমাদের কটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ, এবং তারপরে তোমাদের মার্কসের ডিস্ট্রিবিউশনটা বলে দিই। এবং এই বছর 2024 সালে যেটা 2023 সালে আমাদের কাউন্সিল থেকে যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনের বিষয়টা আমি তারপরে বলছি। তো প্রথমে আমাকে, তোমরা প্রত্যেকে জানো তোমাদের কস্টিং পোর্শনে টোটাল 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, একটা হচ্ছে কস্ট কন্ট্রোল, প্রিপারেশন অফ কস্ট শিট এবং কস্ট কন্ট্রোল বলে, যেটা ইউনিট 2 এর মধ্যে আছে, দুটো সাব ইউনিট করে। ইউনিট 2 এবং ইউনিট 3 তে আছে কস্ট অফ মেটেরিয়াল 1। কস্ট অফ মেটেরিয়াল 1টা তোমরা ক্লাস 11 এর কস্টিং পোর্শনে পড়বে এবং ক্লাস 12 এ তোমরা কি পড়বে, কস্ট অফ মেটেরিয়াল 2 পড়বে। তো এই টোটাল 3টে অধ্যায় নিয়ে তোমাদের হচ্ছে কস্টিং পোর্শন। এবং ট্যাক্সেশন পোর্শনও তোমাদের 4টে ইউনিট আছে। একটা ইউনিট হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন, মানে একদম বেসিক ইনকাম ট্যাক্সের কোথা থেকে এসে সেই বিষয়গুলো আছে, আইটির বিভিন্ন ডেফিনেশন গুলো আছে, বিভিন্ন টার্মস এর যেগুলো বিভিন্ন বিষয়গুলো আছে, এসএসসি অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার।
এবং সেকেন্ড ইউনিটটা আছে তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এবং ইনসিডেন্সিয়াল অফ ট্যাক্স, এবং থার্ড ইউনিটটা তোমাদের এগ্রিকালচার ইনকাম, এবং ফোর্থ ইউনিটটা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের 5টা হেডস অফ ইনকামের মধ্যে একটাই হেডস অফ ইনকাম, যেটা ইনকাম ফ্রম স্যালারি, সেটা তোমাদের ট্যাক্সেশন পোর্শনে ক্লাস 11-এ পড়তে হবে, এবং বাকি 3টে হেডস তোমাদের ক্লাস 12-এ পড়তে হবে। আর একটাই হেডস আছে যেটা হচ্ছে প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন। এই হেডটা যেটা তোমাদের টোটাল হায়ার সেকেন্ডারি সিলেবাসে নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তবে এই 2024 সালে নতুন যে সিলেবাসটা আসার কথা সেই সিলেবাসে কি হবে না সেটা আমি জানি না। তবে তোমরা যে লাস্ট মানে নতুন সিলেবাস আসার আগে ওল্ড সিলেবাসে হচ্ছে তোমরাই হচ্ছে যারা এই 2024 সালে ক্লাস 11 আনার পরীক্ষায় বসছো, তারাই হচ্ছে তোমরা লাস্ট ব্যাচ। এরপর এই 2024 সালে কাউন্সিল থেকে আমাদের নতুন সিলেবাস স্ট্রাকচার সিলেবাস বেরিয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের হায়ার সেকেন্ডারি, ফলে সিলেবাসের আমূল পরিবর্তন হবে। ফলে তোমরা এই পুরনো যে পদ্ধতিতে পরীক্ষা চলছে, যে প্যাটার্নে আমাদের ক্লাস 11-এর পরীক্ষা এবং ক্লাস 12-এর পরীক্ষা মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে এসছে, সেটাই হচ্ছে সেইটা ব্যাচটা হচ্ছে তোমরা যারা এবছর ক্লাস 11-এ পড়াশোনা করছো, তোমরা হচ্ছে এবছরে এটাই হচ্ছে তোমাদের লাস্ট ব্যাচ। এরপরে যারা এই বছর মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠবে, ক্লাস 11-এ যারা পড়াশোনা করবে, যারা এই বছর 2024 সালে মাধ্যমিক পাস করে উঠবে, তাদের জন্য নিউ সিলেবাসে তারা সবকিছু পড়াশোনা করবে হায়ার সেকেন্ডারির জন্য। যাই হোক, তো কস্টিং পোর্শনে 22 এর যে ভাগটা আছে, 22 এর ভাগের মধ্যে আগে ভাগটা বলে দিই, তারপরে আমি কোশ্চেন প্যাটার্নটা যে গ্রুপের ব্যাপারটা যেটা নেক্সট মানে প্রিভিয়াস ইয়ার 2023 সাল থেকে যেটা কাউন্সিল তুলে দিচ্ছে সেই বিষয়ে আলোচনা করি। প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে প্যাটার্নটা কি হবে। 22 মার্কসের কস্টিং এর যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে দুটো 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে ডেসক্রিপটিভের মধ্যে, দুটো 4 মানে 4 দুগুণে 8, 8 মার্কস, এবং একটা 6 মার্কসের অ্যান্সার লিখতে হবে ডেসক্রিপটিভের মধ্যে, ফলে 8 আর 6 এ 14। এবং তোমাদের 8 নম্বরের যে প্রশ্নটা আছে সেই 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদের একটা লিখতে হবে, তাহলে 14 আর 8 মিলিয়ে তোমাদের টোটাল মার্কস হচ্ছে 22। এই হচ্ছে কস্টিং পোর্শনের ডেসক্রিপটিভ প্রশ্নের টোটাল কোশ্চেনের প্যাটার্নটা, দুটো 4 মার্কসের, একটা 6 মার্কসের আর একটা 8 মার্কসের, টোটাল এই হচ্ছে 22 মার্কস। এবং রেস্ট কস্টিং ট্যাক্সেশন পোর্শনের যে আমাদের 22 মার্কসের যে ডেসক্রিপটিভ প্রশ্নের প্যাটার্নটা আমি বলে দিই, 3টে 4 মার্কসের অ্যান্সার লিখতে হবে, 3 4 12 বা 12, এবং একটা 10 মার্কসের অ্যান্সার লিখতে হবে, তাহলে 12 আর 10 22। এই হচ্ছে 22 22 44। এই 44 মার্কসের টোটাল ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি আজকে টোটালটা দিয়ে দেবো কস্টিং এবং ট্যাক্সেশন টোটালটা নিয়ে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এন্ডিং পর্যন্ত দেখো। আমি প্রত্যেকটা কোশ্চেন কোন জায়গায় কোথা থেকে কোন চ্যাপ্টার থেকে তোমরা পড়বে, কোথায় অর থাকবে কোথায় অর থাকবে না ডিটেলসে আলোচনা করেছি। ঠিক যেভাবে আমি বলে দিয়েছি এইভাবে তোমরা এই প্রশ্নগুলো তোমরা এবং এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে চলে যাবে। 100% কস্টিং এন্ড ট্যাক্সেশন প্রশ্ন তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং যেটা বলছিলাম গ্রুপের ব্যাপারটা, তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপারে দেখতে পারো 2022 সাল পর্যন্ত 2022 পর্যন্ত তোমরা দেখবে বিভিন্ন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই এইভাবে করে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন গুলো দেওয়া আছে। কিন্তু 23 ক্ষেত্রে মানে এই বছর কারেন্ট ইয়ার 23-তে মানে সরি প্রিভিয়াস ইয়ার মানে 23-তে যে এক্সামটা হয়েছিল ক্লাস 11-এ, যারা এই বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে তারা যখন ক্লাস 11-এ অ্যানুয়াল পরীক্ষা দিয়েছিল, ফলে সেই সময় কাউন্সিলের গাইডলাইন থেকে আমাদের গ্রুপটা উঠে গেছিল। ফলে গ্রুপ এ তে এমসিকিউ, গ্রুপ বি তে এসএকিউ এবং গ্রুপ সি তে টোটাল ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে। ফলে গ্রুপ সি এর মধ্যে আবার ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য যেমন আগে যেটা ছিল 4 নম্বরের অ্যান্সার জন্য গ্রুপ সি ছিল, 6 নম্বরের অ্যান্সারের জন্য গ্রুপ ডি ছিল, 8 নম্বরের অ্যান্সার জন্য গ্রুপ ই ছিল, সেই বিষয়গুলো এখন উঠে গেছে। উঠে যাওয়ার ফলে তোমাদের এই বছর 2023 সালে যে কোশ্চেন পেপারটা বেরিয়েছিল, যে প্রশ্নটা হয়েছিল, যে কোশ্চেন পেপারটা পারলে একবার দেখে নিও, যাদের নতুন বই আছে তারা তো পেয়ে যাবে বয়সে একদম শেষের দিকে, আর যাদের একটু পুরনো বই আছে তারা একবার দেখার চেষ্টা করো। যে গ্রুপটা দুটোই গ্রুপ হবে, একটা গ্রুপ 3টে গ্রুপ হবে, একটা গ্রুপ এ, গ্রুপ এ তে টোটাল কস্টিং পোর্শনের মধ্যে 12টা এমসিকিউ প্রশ্ন থাকবে, গ্রুপ বি মানে টোটাল কস্টিং পোর্শনের মধ্যে 6টা এসএকিউ থাকবে, তারপরে গ্রুপ সি এর মধ্যে টোটাল 22 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে। এবং গ্রুপ সি এর মধ্যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো 3 4 5 6 এইভাবে তোমাদের বিষয়টা থাকবে। ঠিক সিমিলারলিটা ট্যাক্সেশন পোর্শনের ক্ষেত্রেও থাকবে। তো আমি প্রত্যেকটা মানে গ্রুপ এ, গ্রুপ বি 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন হয়ে যাওয়ার পরে গ্রুপ সি থেকে তোমাদের যে ডেসক্রিপটিভ প্রশ্নটা শুরু হবে কস্টিং পোর্শন থেকে, সেই গ্রুপ সি এর মধ্যে
গ্রুপ সি এর মধ্যে প্রথমে তিন নম্বরের প্রশ্ন আসবে, যেটা 4 নম্বরের প্রশ্নে অ্যান্সার লিখতে হবে, মানে 3-এর দাগের প্রশ্ন আসবে যেটা 4 নম্বরের প্রশ্নে অ্যান্সার লিখতে হবে, 4-এর দাগের প্রশ্ন আসবে যেটা 6 নম্বরের প্রশ্নে অ্যান্সার লিখতে হবে, আর 5-এর দাগের প্রশ্ন আসবে যেটা তোমাদের 8 নম্বরের প্রশ্নে অ্যান্সার লিখতে হবে। ঠিক এইভাবে যাবে এবং তারপরে রেস্ট আমাদের ট্যাক্সেশন পোর্শনের ক্ষেত্রে ঠিক তারপরে সিকোয়েন্সিয়ালি ক্রমানুসারে তারপরে আমাদের কোশ্চেন প্যাটার্নটা থাকবে। প্রথমে কস্টিং পোর্শন থাকবে, তারপরে ট্যাক্সেশন পোর্শনটা থাকবে। তো আমি ঠিক সেইভাবে দেখো শুরুতে ক্লাস 11 অ্যানুয়াল 2024 কস্টিং এন্ড ট্যাক্সেশন সাজেশন বলে লিখেছি, ফলে প্রথমে কস্টিং বলে লিখেছি। কস্টিং বলে দেখো একদম বাঁ দিকে আমি লিখেছি 3-এর দাগের মধ্যে 1-এর কোশ্চেন, মানে তিনের যে দাগের প্রশ্ন থেকে তোমাদের এসিকিউ প্রশ্ন স্টার্ট হবে এবং 3-এর 1 এবং 2 মানে 3-এর দুটো প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, কেননা 4 মার্কস করে দুটো প্রশ্ন থাকবে 8 মার্কসের জন্য। ফলে ওই 1 নম্বরের অ্যান্সারের জন্য 1 নম্বরের কোশ্চেনের জন্য কোন কোন থিওরিগুলো তোমরা পড়বে, কেননা এখানে তোমাদের দুটো থিওরির প্রশ্ন দেবে এবং দুটো থিওরির মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে কম্পালসারি। দুটো থিওরি প্রশ্ন থাকবে, দুটো থিওরির মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে 4, এবং তারপরে 2 নম্বর প্রশ্ন যেটা থাকবে মানে 3-এর 2 বলে যেটা থাকবে সেই 3-এর 2-এ একটা তোমাদের প্রবলেম করতে হবে। প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বলে দিচ্ছি কোথায় কোন কোশ্চেনটা পড়বে, কোথায় কোন অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখবে, একদম কস্টিং পোর্শনে একদম ট্যাক্সেশন পোর্শনে তোমরা ঠিক এইভাবে আমার প্রত্যেকটা কথা খুব ভালো করে মন দিয়ে শুনে বুঝে ঠিক এইভাবে ঠিক যেরম যেখান থেকে যা যা বললাম ঠিক সেইভাবে তোমরা কস্টিং এন্ড ট্যাক্সেশন বইটা প্রিপারেশন নিয়ে তোমরা ক্লাস 11-এর পরীক্ষা চলে যাবে, 100% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো স্টার্টিং করি। প্রথমে দেখো কস্টিং পোর্শনে 4 নম্বর ডেসক্রিপটিভ প্রশ্নের মধ্যে 4x2 মানে দুটো প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, 4 নম্বর করে একটা থিওরি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, আর একটা জায়গায় একটা মানে 3-এর 1-এ একটা থিওরি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এবং 2 নম্বরে তোমাদের 3-এর 2 যেটা সেখানে একটা প্রবলেমের সলিউশন করতে হবে 4 নম্বরের জন্য। এবং আমি কোশ্চেনগুলো বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা করে দিয়েছি, ফলে তোমাদের যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছো তাদেরও কিন্তু কোনো বুঝতে অসুবিধা হবে না। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা, দুটো প্রশ্ন দেবে, দুটো প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে 4 নম্বরের জন্য। সেই প্রশ্নের জন্য তোমরা কোন কোন প্রশ্ন পড়ে যাবে, টোটাল 4টে প্রশ্ন দেখো রেখেছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, পরিব্যয় হিসাব নিকাশকরণের উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরিব্যয় হিসাব নিকাশকরণের উদ্দেশ্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। ইংলিশ টার্মটা কি না, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং। ডিসকাস দ্য অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে প্রথম। সেকেন্ড কোশ্চেন বা 2 নম্বর প্রশ্নটা দেখো, বিন কার্ড ও সম্ভার খতিয়ানের মধ্যে পার্থক্য করো। বিন কার্ড ও সম্ভার খতিয়ানের মধ্যে পার্থক্য করো, ইংলিশ টার্মটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন বিন কার্ড অ্যান্ড স্টোর লেজার। ডিস্টিংগুইশ বিটুইন বিন কার্ড অ্যান্ড স্টোর লেজার, এই দুটো প্রশ্ন প্রথম, এই প্রশ্ন দুটো। 3 নম্বর প্রশ্ন বা থার্ড কোশ্চেন দেখো, যেটা পরিব্যয় হিসাব নিকাশকরণের পদ্ধতি প্রবর্তনের জন্য 4টি প্রয়োজনীয় বিষয়ের উল্লেখ করো। আরেকবার পড়ে দিচ্ছি বাংলাটা, পরিব্যয় হিসাব নিকাশকরণ পদ্ধতি প্রবর্তনের জন্য 4টি প্রয়োজনীয় বিষয়ের উল্লেখ করো, ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট 4 ফ্যাক্টরস। স্টেট 4 ফ্যাক্টরস necessary for installation of cost accounting system। এই কোশ্চেনটা 3 নম্বর প্রশ্ন। এবং লাস্ট 4th কোশ্চেনটা হলো পরিব্যয় কেন্দ্র ও পরিব্যয় এককের মধ্যে পার্থক্য লেখো। পরিব্যয় কেন্দ্র ও পরিব্যয় এককের মধ্যে পার্থক্য লেখো, ইংলিশ টার্মটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কস্ট সেন্টার অ্যান্ড কস্ট ইউনিট। কস্ট সেন্টার অ্যান্ড কস্ট ইউনিট, এই টোটাল 4টে কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার তোমরা কমন, মানে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের দুটো প্রশ্ন দেবে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 4টে পড়ে যাবে, এই 4টে পড়ে গেলে আমি ডেফিনেটলি বলছি যে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে, সেই দুটোই তোমরা কমন পাবে, তোমাদের যে কোনো একটা লিখলেই হবে। এই 4টে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 4টেই অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাবে। তাহলে 3-এর 1-এর মধ্যে ABCD করে আমি এই 4টে প্রশ্ন দিয়ে দিচ্ছি, 4টের মধ্যে থেকে তোমাদের দুটো প্রশ্ন পরীক্ষা দেবে এবং দুটোর মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে। তাহলে 3-এর 2 নম্বরে কি থাকবে, 2 নম্বরে একটা প্রবলেম থাকবে এবং সেই প্রবলেমের সলিউশন করতে হবে। প্রবলেমটা কিসে থাকবে না, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ এর, যেটা আমাদের কস্ট অফ মেটেরিয়াল 1 এর ক্ষেত্রে 1 চ্যাপ্টারে আছে, সেই 1 চ্যাপ্টারে। আর প্রথমে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো সবই আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে ছিল। তো এই যে একটা প্রবলেম যেটা করতে হবে 3-এর 2 নম্বর যে প্রশ্নটা, ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির উপরে একটা প্রবলেমের সলিউশন করতে হবে। তো তোমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির উপরে কোন কোন প্রবলেমগুলো খুব ভালো করে দেখে যাবে। দেখো আমি এখানে লিখে রেখেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলে
ইয়ার, ইয়ার বলতে প্রিভিয়াস ইয়ারে 2016 থেকে 2022, মানে 2016, 2017, 2018, 2019 এবং 2022, এই ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি থেকে, যে অঙ্কগুলো দিয়েছিল, সেই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে যদি করে যেতে পারো, তাহলে ওখান থেকেই তোমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির উপরে যে প্রশ্নটা তোমাদের এই 2024 সালে প্রশ্নপত্রে থাকবে ক্লাস 11 এর অ্যানুয়াল পরীক্ষা কস্টিং এন্ড ট্যাক্সেশন পেপারে, একদম হুবহু সেম থাকবে। সেম থাকবে মানে ফিগারটাকে সেম থাকবে, ফিগারটা হয়তো যেটা 2 টাকা ছিল সেটা 4 টাকা করতে পারে বা বিষয়টা আলাদা করতে পারে, কিন্তু প্যাটার্নটা সেম পাবে, একদম সেম পাবে। তাহলে ইয়ার 2016 থেকে 2022 আমি অবলিক দিয়ে 2023 লিখেছি, তার কারণ 2000 যাদের কাছে 2023-এর প্রশ্নপত্র থাকবে বা নতুন বই যাদের আছে, তারা চেষ্টা করো 2023 সালে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইউকিউ থেকে যে প্রশ্নটা দিয়েছিল, সেই অঙ্কটা একবার বাড়িতে করে নিয়ে রাখ। একদম ছোট ছোট অঙ্ক, এই প্রত্যেকটা ইয়ারের যে অঙ্কগুলো দিয়েছিল ইউকিউ থেকে, সেগুলো করে গেলে কিন্তু তোমাদের এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো, 3-এর দাগের মধ্যে আমাদের দুটো প্রশ্নের অ্যান্সার লিখতে হচ্ছিল, সেই 3-এর দাগে দুটো প্রশ্নের অ্যান্সারের জন্য টোটাল যে সাজেশনের যে কম্পালসারি যে বিষয়টা আছে সেটা আমি টোটালটা দিয়ে দিলাম। এরপরে তোমাদের কি করতে হবে না, 6 নম্বরের প্রশ্নের উত্তর একটা লিখতে হবে। 6 নম্বরের প্রশ্নের উত্তর একটা লিখতে হবে। এই 6 নম্বরের প্রশ্নের উত্তর একটা লেখার মধ্যে তোমাদের কি করতে হবে না, এখানে একটা কম্পালসারি তোমাদের থিওরি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, এবং তার সাথে অরে আরেকটা প্রবলেম দিয়ে দিতে পারে। মানে সেই প্রবলেমটা কি প্রবলেম দেবে আমি সেটাও এর পরে বলে দিচ্ছি, কিন্তু থিওরির প্রশ্নের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো এই 6-এর জন্য তোমরা খুব ভালো করে পড়ে যাবে। 6 নম্বরের প্রশ্নের জন্য চলো আমি সেগুলোকে লিখে দিয়ে বলে নিয়ে তারপরে তোমরা কোন কোন অঙ্কগুলো তোমরা দেখবে অরের ক্ষেত্রে, মানে যারা থিওরি লিখবে না তারা অঙ্কটা করবে, আর যারা অঙ্কটা করবে না তারা থিওরিগুলো ভালো করে পড়ে যাবে। কি না, ফার্স্ট কোশ্চেনটা দেখো, আমি এখানে 4-এর 1 বলে আমি বলে লিখে রেখেছি কি না, কাঁচামালের নিয়ন্ত্রণ কি, কাঁচামালের নিয়ন্ত্রণ কি, ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ মেটেরিয়াল কন্ট্রোল, হোয়াট ইজ মেটেরিয়াল কন্ট্রোল। এই কোশ্চেনটা 6 নম্বরের জন্য আসতে পারে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আরো কিছু প্রশ্ন আছে আমাদের থিওরিটিক্যাল, সেই থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমি জায়গাটা মুছে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এবং এই 6 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদের থিওরির প্রশ্নের সাথে একটা প্রবলেম তোমাদের অর থাকবে, এবং সেই প্রবলেমের অরের সাথেও তোমাদের একটা ছোট্ট করে একটা থিওরি পোর্শন একসাথে পাঞ্চ করে বা অ্যাড করে দিতে পারে, ঠিক আছে, মানে 2+4 এরকম থাকতে পারে। তো কোন কোন থিওরিগুলো তোমরা খুব ভালো করে পড়বে 6 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য, সেগুলো আমি পরপর লিখে দিচ্ছি। আমি জায়গাটা মুছে নিই, তারপরে বিষয়টা তোমাদের বাকিটা বলে দিচ্ছি, এবং অঙ্কের ক্ষেত্রে তোমরা কোন কোন অঙ্কগুলো করবে সেগুলো আমি জায়গাটা মুছে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো, আরেকটা যেটা পার্ট কোশ্চেন যেটা আমি বললাম এই আগের প্রশ্নের সাথে, 4 নম্বরের জন্য যে প্রশ্ন, মানে 2+4, দেখো আগের যে প্রশ্নটা লিখলাম সেটা 2 মার্কসের জন্য, তার সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিতে পারে। সেই কোশ্চেনটা কি না, কাঁচামাল নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। কাঁচামাল নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে ডিসকাস দ্য নেসেসিটিস অফ মেটেরিয়াল কন্ট্রোল, ডিসকাস দ্য নেসেসিটিস অফ মেটেরিয়াল কন্ট্রোল। এই প্রশ্নটাই 2+4, আগের প্রশ্নটা ছিল 2, এটা 4, এই টোটাল 2+4 এর এই কোশ্চেনটা খুব ভালো করে দেখে যাবে 6 মার্কসের জন্য। আর কোন প্রশ্নগুলো ভালো করে দেখবে 6 মার্কসের জন্য থিওরির জন্য, দেখো আমি লিখেছি কাঁচামাল নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। কাঁচামাল নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি উল্লেখ করো, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট দ্য অবজেক্টিভস অফ মেটেরিয়াল কন্ট্রোল, স্টেট দ্য অবজেক্টিভস অফ মেটেরিয়াল কন্ট্রোল, এই প্রশ্নটা। এবং 3 নম্বর বা থার্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে দেখো বিন কার্ড প্রস্তুতের প্রয়োজনীয়তা কি, বিন কার্ড প্রস্তুতের প্রয়োজনীয়তা কি, বা ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট আর দ্য নেসেসিটি অফ প্রিপেয়ারিং বিন কার্ড, হোয়াট আর দ্য নেসেসিটি অফ প্রিপেয়ারিং বিন কার্ড। দেখো আমি 6 মার্কস করে লিখে রেখেছি। তাহলে এই থিওরির প্রশ্ন, এই টোটাল 3টে থিওরির প্রশ্ন তোমরা খুব ভালো করে বই থেকে দেখে যাবে। এই থিওরির প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন তোমাদের অরে থাকবে, না কি প্রবলেম থাকবে, অরে তোমাদের একটা প্রবলেম দিয়ে দেবে, মানে হয় থিওরির প্রশ্নটা লিখো, না হলে এই অরে এই প্রবলেমটা সলিউশন করে দেখো। কি ধরনের প্রবলেম আসবে না, তোমরা প্রত্যেকে জানো রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, মানে লেভেলিং এর যে অঙ্কগুলো, যে প্রবলেমগুলো আছে আমাদের কস্ট অফ মেটেরিয়াল 1 থেকে, সেই কস্ট অফ মেটেরিয়াল 1 এর যে লেভেলের অঙ্কগুলো দেখো আমি লিখে রেখেছি প্রবলেম অর বলে, রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম, মিনিমাম লেভেল অফ র মেটেরিয়াল। এই ধরনের প্রবলেম তোমাদের করতে দেবে 6 মার্কসের জন্য, থিওরির সাথে প্রবলেম অরে থাকবে। ফলে যারা প্রবলেমটা করবে না, প্রবলেমের সলিউশনটা করবে না, তারা থিওরি এই 3টে প্রশ্ন পড়ে গেলে সেখান থেকে কমন পেয়ে যাবেন। যারা প্রবলেম করবে তাদের থিওরি পড়ার দরকার নেই, অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে অঙ্ক তোমাদের প্রবলেম তোমার এখান থেকে অর্ডার লেভেলের অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। কোন কোন লেভেল, মানে লেভেলের অঙ্কগুলো তোমরা কোন কোন ইয়ারগুলো পড়বে দেখো, সেম 2016 থেকে শুরু করে 2022 এন্ড 2023 এই ইয়ারে যে
রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল থেকে আমাদের যে প্রবলেমটা করতে দিয়েছিল ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনে কস্টিং পোর্শন থেকে, সেই প্রত্যেকটা ইয়ারের অঙ্ক তোমরা যদি খুব ভালো করে দেখে যাও, মেনলি ফর্মুলার উপরে এই প্রবলেমগুলো দাঁড়িয়ে আছে। ফর্মুলাটা জানা থাকলে এই প্রবলেমের সলিউশন করা কোনো ব্যাপারই না। ফলে এই প্রবলেমগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, এর মধ্যে থেকে তোমরা প্রবলেমও তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, ফিগারটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু বিষয়টা সেম থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের 6 মার্কসের জন্য একটার জন্য তোমরা কোন কোন থিওরির প্রশ্নগুলো পড়বে এবং কোন কোন প্রবলেমটা করবে। থিওরি না করলে প্রবলেম করবে, প্রবলেম যদি করো তাহলে থিওরি করার প্রয়োজন পড়বে না। তাহলে এই 6 মার্কসের জন্য হয়ে গেল, 4 মার্কসের দুটো হয়ে গেল। এবার চলে আসে আমাদের 8 মার্কস। 8 মার্কসের জন্য তোমাদের একটাই প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো আমি লিখে রেখেছি 8 × 1 8। এই 8 মার্কসের জন্য তোমাদের কি করতে বলবে না, একটা প্রিপারেশন অফ কস্ট শিট, একটা কস্ট শিট করতে দিতে বলবে, কস্ট শিট করতে দেবে, এবং সেই কস্ট শিটের নাম্বারটা থাকবে 8 মার্কস। এবং এই কস্ট শিটের জন্য তোমরা কোন কোন প্রবলেমগুলো খুব ভালো করে দেখবে, দেখো আমি এখানে লিখে রেখেছি প্রিপারেশন অফ কস্ট শিট ইয়ার 2016 টু 2022 বা 23, মানে 2016 থেকে 2022 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে কস্ট শিট থেকে আমাদের যে প্রবলেমগুলো দিয়েছিল সেই প্রবলেমগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবো। 2023 যে প্রবলেমটা দিয়েছে, পারলে সেই প্রবলেমটা একবার করে প্র্যাকটিস করে যাও। এই কস্ট শিটটা খুব ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে তোমাদের 8 নম্বর থাকবে। এছাড়া এই 8 পুরো কস্ট শিটের মধ্যে ছাড়াও এখানেও তোমরা একটা অরের প্রশ্ন পাবে। সেই অরের প্রশ্নটা কি হতে পারে না, একটা ছোট্ট করে একটা থিওরির সাথে আর একটা ছোট করে একটা কস্ট শিটের তোমরা প্রবলেম পেতে পারো। মানে কিরকম, পুরো কস্ট শিটটা না দিয়ে র মেটেরিয়াল কনজিউম বা কম্পিউটেশন অফ ফিনিশ গুডস বলে একটা অ্যাডজাস্টমেন্ট মতন করে তোমাদের একটা ছোট্ট করে একটা কস্ট শিট করতে দিতে পারে। সেই কস্ট শিটের নাম্বার থাকবে তোমাদের 5, এবং একটা ছোট করে একটা তোমাদের থিওরি প্রশ্ন তার সাথে থাকতে পারে। মানে পুরো কস্ট শিটটা যারা করবে না তাদের সাথে অরের এই জিনিসটা থাকবে 3+5 করে, 3+5 করে তোমাদের একটা 8 নম্বরের প্রশ্ন থাকতে পারে অরে। তাহলে এই থিওরির জন্য তোমরা কোন কোন প্রশ্ন পড়ে যাবে, দুটো প্রশ্ন দেখো আমি রেখেছি। কি, মুখ্য ব্যয় ও পরিব্যয়ের মধ্যে পার্থক্য। মুখ্য ব্যয় ও পরিব্যয়ের মধ্যে পার্থক্য মানে ডিস্টিংগুইশ বিটুইন প্রাইম কস্ট এন্ড ওভারহেড কস্ট। ডিস্টিংগুইশ বিটুইন প্রাইম কস্ট এন্ড ওভারহেড কস্ট। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে পরিব্যয় পত্রের উদ্দেশ্য লেখো। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ কস্ট শিট। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ কস্ট শিট। এই দুটো প্রশ্ন খুব ভালো করে দেখে যেও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে 3 নম্বরের প্রশ্ন। এবং এর সাথে একটা 5 মার্কসের তোমাদের ছোট্ট করে একটা কস্ট শিট দিতে পারে, যেটা প্রিপারেশন অফ ফিনিশ গুডস করতে দিতে পারে, বা র মেটেরিয়াল কনজিউমের পোর্শনটা আসতে পারে। সেগুলোর জন্য তোমরা কি করবে, দেখো আমি লিখে রেখেছি ইয়ার 2016 টু শুরু করে 2020-23 পর্যন্ত ইয়ারে যে প্রবলেমগুলো দেওয়া আছে ছোট্ট করে কস্ট শিটের, সেই প্রবলেমগুলো দেখে গেলে তোমরা এখান থেকে পুরো প্রশ্ন কমন পেয়ে যাবে। কমন পাবে মানে অঙ্কের ক্ষেত্রে বিষয়টা কি হবে, একই ধরনের সিমিলার অঙ্কটা দেবে, কিন্তু ফিগারটা জাস্ট চেঞ্জ করে দেবে। তাহলে যারা বড় কস্ট শিটটা করবে তারা বড় কস্ট শিটই করবে, এই বিষয়গুলো আর তাকাবেই না। যারা বড় কস্ট শিটটা করতে পারবে না তাদের ক্ষেত্রে থিওরি এবং প্লাস এই ছোট্ট করে অ্যাডজাস্টমেন্টে যে কস্ট শিটের যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে ছোট ছোট বিষয়গুলো, সেগুলো একটু ভালো করে জেনে নিতে হবে। তাহলে এখান থেকে তোমাদের টোটাল প্রশ্ন কমন পেয়ে যাবে 8 নম্বরের জন্য, যেটা তোমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে কস্টিং পোর্শন থেকে 4 নম্বরের দুটো, 6 নম্বরের একটা এবং 8 নম্বরের একটা, টোটাল 22 মার্কসের যে ডেসক্রিপটিভ প্রশ্নটা ছিল আমি টোটালটা দিয়ে দিলাম। এই ডেসক্রিপটিভ প্রশ্নটা তোমরা খুব ভালো করে প্রত্যেকটা জায়গা থেকে আমি যেখানে যেখানে যা যা প্রশ্ন বললাম, যেগুলো থিওরিগুলো বললাম, থিওরি না হলে প্রবলেম হল, না হলে অঙ্ক, এই জায়গাগুলো প্রত্যেকটা ভালো করে মাথায় রেখে যে যার মতন করে কোনটা তোমরা করবে সেটা প্রিপারেশন নিয়ে তোমরা সেভাবে পরীক্ষায় চলে যাও, তাহলে দেখবে 100% তোমরা এইখান থেকে কস্টিং পোর্শনে 22 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নে ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এর জন্য তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো এরপরে ট্যাক্সেশন পোর্শনটা পড়েছে। ট্যাক্সেশন পোর্শনে আমাদের টোটাল 4 নম্বরের প্রশ্ন, একটা 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 × 4 12 এবং 1 একটা 10, 1 10 বলে 12 + 10 22। এই হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্নের প্যাটার্ন ট্যাক্সেশন পোর্শনের। ট্যাক্সেশন পোর্শনের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো, থিওরি প্রশ্ন, প্রবলেমগুলো ভালো করে দেখে যাবে। চলো আমি এই জায়গাটা মুছে দিয়ে তারপরে তোমাদের ট্যাক্সেশন পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার ট্যাক্সেশন পোর্শন থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো তোমরা ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এর জন্য খুব ভালো করে দেখে যাবে। তোমাদের শুরুতেই বললাম ট্যাক্সেশন পোর্শনে আমাদের টোটাল তোমাদের 4টে চ্যাপ্টার আছে, 4টে ইউনিট আছে, এবং তোমাদের এখানে ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য কি করতে হবে না, 3টে 4 নম্বরের প্রশ্ন এবং একটা 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। 3টে 4 নম্বরের প্রশ্ন দেখো আমি ট্যাক্সেশন গুলো লিখে রেখেছি 4 × 3 12। 4 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার লিখতে হবে। প্রথম যে প্রশ্নটা এক্ষেত্রেও কিন্তু দেখো আমি 3-1 মানে 3-4 এইভাবে তোমাদের থাকবে। মানে গ্রুপ এটা হচ্ছে এমসিকিউ, গ্রুপ বিটা হচ্ছে এসিকিউ, এবং গ্রুপ সি দিয়ে গ্রুপ সি বলে এবার 3-4 এইভাবে তোমাদের প্যাটার্নটা থাকবে। তো 3-এর মধ্যে থেকে তোমাদের কি করতে হবে না, দুটো 3 নম্বরের মধ্যে তোমাদের 3টে প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। সেই 3টে প্রশ্নের মধ্যে
প্রথম যে প্রশ্নটা হবে, প্রথম যে প্রশ্নটা তোমাদের দেবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, মানে ট্যাক্সের পোর্শনের ইন্ট্রোডাকশন, মানে ওই বেসিক কনসেপ্টের উপরে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের উপর থেকে দেবে, এবং সেই চ্যাপ্টারে তোমাদের দুটো প্রশ্ন দিয়ে দেবে। দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে কম্পালসারি ডেসক্রিপটিভ, কম্পালসারি থিওরি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। ডেসক্রিপটিভের মধ্যেই কম্পালসারি থিওরি লিখতে হবে। এখানে তোমাদের কোনো প্রবলেম বা কোনো অঙ্ক থাকবে না। তোমাদের দুটো প্রশ্ন দেবে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা থিওরি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। সেই থিওরি প্রশ্নের জন্য প্রথম ডেফিনেশন বা কনসেপ্ট, বেসিক কনসেপ্টের উপরে ফার্স্ট যে ইউনিটটা আছে তোমাদের ট্যাক্সেশন পোর্শনের, কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো দেখিয়ে দিই। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আয়কর আইন অনুযায়ী মোট আয় ও সমগ্র মোট আয়ের মধ্যে পার্থক্য করো। আয়কর আইন অনুযায়ী মোট আয় ও সমগ্র মোট আয়ের মধ্যে পার্থক্য করো। দেখো, মোট আয় ও সমগ্র মোট আয়ের মধ্যে পার্থক্য করো। ইংলিশ টার্মটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন টোটাল ইনকাম অ্যান্ড গ্রস টোটাল ইনকাম। ডিস্টিংগুইশ বিটুইন টোটাল ইনকাম অ্যান্ড গ্রস টোটাল ইনকাম অ্যাকর্ডিং টু আইটি অ্যাক্ট বা ইনকাম ট্যাক্স অ্যাক্ট। অ্যাকর্ডিং টু আইটি অ্যাক্ট। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। সেকেন্ড প্রশ্নটা দেখো সেকেন্ড কোশ্চেন, আয়কর আইন 1961 অনুযায়ী, আয়কর আইন 1961 অনুযায়ী ব্যক্তি বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা একদম খুব ভালো করে দেখে যাবে, অবশ্যই আসবে এই প্রশ্নটা। ব্যক্তি বলতে কি বোঝো, বা ইংলিশ টার্মটা হচ্ছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই পার্সন, হোয়াট ডু ইউ মিন বাই পার্সন অ্যাকর্ডিং টু আইটি অ্যাক্ট 1961, অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা আইটি অ্যাক্ট 1961। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন। প্রথম দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। চলো থার্ড কোশ্চেন বা 3 নম্বর প্রশ্নটা কি দেখে নিই। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের পার্থক্য করো। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের পার্থক্য করো। ইংলিশ টার্মটা হচ্ছে দেখো, ডিস্টিংগুইশ বিটুইন ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। ডিস্টিংগুইশ বিটুইন ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, অবশ্যই তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে দেখবে। এবং চলো লাস্ট যে কোশ্চেনটা আছে, আয়কর আইন 1961 অনুযায়ী পূর্ববর্তী বছর ও কর নির্ধারণ বছর। পূর্ববর্তী বছর ও কর নির্ধারণ বছর বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। হোয়াট ডু ইউ মিন বাই প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার অ্যাকর্ডিং টু as per ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা আইটি অ্যাক্ট 1961। তাহলে এই টোটাল 4টে প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাবে। তোমাদের প্রথম যে গ্রুপ সি এর মধ্যে ডেসক্রিপটিভের মধ্যে ট্যাক্সেশন পোর্শনের মধ্যে যে কোশ্চেনটা থাকবে সেটা দুটো কোশ্চেন দিয়ে দেবে। দুটো কোশ্চেনের মধ্যে থেকে তোমাদের বলবে যে কোনো একটা থিওরিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার লেখার জন্য। ফলে অবশ্যই তোমাদের এখানে কম্পালসারি থিওরি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এই দুটো প্রশ্ন এখান থেকে, এই 4টে প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। এই 4টের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন বা দুটোই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, সেখান থেকে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টটা হয়ে গেল। এবং কখনো কখনো আরেকটা বলে দিই, 2 নম্বর যে প্রশ্নটা আছে, মানে 3-এর সেকেন্ড যে প্রশ্নটা, নাম্বার 2 এর যে প্রশ্ন, কখনো কোনো এইখান থেকে ইন্ট্রোডাকশন বা বেসিক কনসেপ্ট ফার্স্ট যে ইউনিটটা বা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেখান থেকেও আরেকটা কোশ্চেন তোমাদের মাঝে মাঝে দিয়ে দিতে পারে সেকেন্ড কোশ্চেনের মধ্যে। ফলে এই 4টে প্রশ্ন খুব ভালো করে পড়বে। এছাড়া আমাদের এগ্রিকালচার ইনকাম বা কৃষি আয় যে তোমাদের যে বিষয়টা আছে সেই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবে সেকেন্ডে। সেখানে আমাদের কি হবে না, সেখানে আমাদের দুটো প্রশ্ন থাকতে পারে বা একটা প্রশ্ন থাকতে পারে। যদি একটা প্রশ্ন দেয় তাহলে একটা প্রশ্ন, মানে এই চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন দেয় তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা করতে দেবে। কিংবা এই কৃষি আয় থেকে বা এগ্রিকালচার ইনকাম থেকে তোমাদের দুটো প্রশ্ন দেবে, একটা পুরোপুরি থিওরিটিক্যাল কোশ্চেন দেবে, আরেকটা কোশ্চেন কি হতে পারে তার সাথে অরে প্রবলেম রিলেটেড মধ্যে ঠিক প্রবলেমও বলা যাবে না, ঠিক বিষয়টা কিরকম হবে, বিভিন্ন ইনকাম গুলো বলে দেবে যে এইভাবে ইনকামটা হয়েছে বা এইভাবে আয়টা হয়েছে। ফলে এই আয়গুলো কি এগ্রিকালচার ইনকাম বা কৃষি আয়ের মধ্যে পড়ে কি পড়ে না। ফলে তোমাদের যেটা কৃষি আয় বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা খুব ভালো করে, একদম ছোট্ট চ্যাপ্টার, 3 পাতার চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা রিডিং করে যাবে। ভেরি ইন্টারেস্টিং। ওই চ্যাপ্টারটা একবার করে রিডিং করলে তার থিওরিটিক্যাল কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ বলো, ডেসক্রিপটিভ প্রশ্ন বলো, এবং যদি প্রবলেম রিলেটেড কোনো প্রশ্ন থাকে, প্রবলেম রিলেটেড মানে কোন আয়গুলোকে কৃষি আয় বা কোন আয়গুলো কৃষি আয়ের মধ্যে পড়বে না, এই ধরনের যে বিষয়, যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে। তাহলে চলো, এগ্রিকালচার ইনকাম থেকে তোমরা কোন কোন প্রশ্ন, টোটাল দুটো প্রশ্ন খুব ভালো করে দেখে যাও। এই দুটো প্রশ্ন থিওরিটিক্যাল মধ্যে আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। সেটা কি না, ভারতবর্ষে চা উৎপাদন ও বিক্রয় থেকে আয়ের করযোগ্যতা আলোচনা করো। ভারতবর্ষে চা উৎপাদন ও বিক্রয় থেকে আয়ের করযোগ্যতা আলোচনা করো। ইংলিশ টার্মটা হচ্ছে কি, ডিসকাস দ্য ট্যাক্সেবিলিটি অফ ইনকাম
discuss the taxability of income from sale of tea grown and manufactured in India, এই প্রশ্নটা খুব ভালো করে বা এই কোশ্চেনটা খুব ভালো করে দেখে যাবে। সেকেন্ড বা 2 নম্বর প্রশ্নটা দেখো, কৃষি আয়ের যে কোনো 4টি উদাহরণ দাও। কৃষি আয়ের যে কোনো 4টি উদাহরণ দাও। ইংলিশ টার্মটা হচ্ছে কি, give any 4 examples of agricultural income, তাহলে এই কোশ্চেন দুটো খুব ভালো করে পড়বে। এর আগে যেটা শুরুতে ফার্স্ট চ্যাপ্টার থেকে যে 4টে বললাম সেটা, এবং এগ্রিকালচার ইনকাম থেকে যে বিষয়টা আমি তোমাদের একটু বলে দিলাম যে বিভিন্ন নেচার দিয়ে দেবে, বিভিন্ন আয়ের এক্সাম্পল দিয়ে বলবে এই আয়গুলো বা এই ইনকামগুলোকে এগ্রিকালচার ইনকামের মধ্যে বা কৃষি আয়ের মধ্যে পড়ে কি পড়ে না সেইগুলোকে নিয়ে জাস্ট লেখা, এবং কেন যদি পড়ে তাহলে কেন পড়ছে, যদি এগ্রিকালচার ইনকামের মধ্যে যদি না পড়ে তাহলে কেন পড়ছে না সেই বিষয় নিয়ে একটু ছোট্ট করে 1 লাইন করে তার কারণগুলো লিখতে হবে। মানে এই ধরনের প্রশ্ন আমার চলে আসতে পারে। তাহলে এই দুটো বিষয় আমার 4 নম্বরে 3টে কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন আমার হয়ে গেল। আরেকটা কোশ্চেন আসবে খুব ভালো করে জানো, আরেকটা কোশ্চেন আমাদের কোন জায়গা থেকে আসবে না, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থেকে আসবে। তাহলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থেকে কি কি প্রশ্ন তোমরা ভালো করে দেখবে, এবং লাস্ট 10 নম্বরের জন্য যে কোশ্চেনটা আসবে খুব ভালো করে যে বুঝতে পারছো সেই 10 নম্বরের প্রবলেম বা একটা প্রবলেম করতে দেবে তোমাদের ইনকাম ফ্রম স্যালারি থেকে। তাহলে সেই বিষয়গুলোকে নিয়ে আমি এই জায়গাটা মুছে দিয়ে তারপরে ওই পোর্শনটা তোমাদের ভালো করে মানে ওই পোর্শনটা তোমাদের দেখিয়ে দিলেই আমার আজকের এই ভিডিওটা শেষ হবে। তাহলে ঠিক আছে, চলো এই জায়গাটা মুছে দিয়ে তারপরে লাস্ট পোর্শনটা তোমাদের দেখিয়ে, ট্যাক্সের লাস্ট পোর্শনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে লাস্ট যে প্রশ্নটা আসবে 3 নম্বরের, মানে 3 নম্বরের ক্ষেত্রে 4 নম্বরের যে প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, তার মধ্যে থেকে শেষ যে প্রশ্নটা আসবে সেটা তোমাদের কোথা থেকে আসবে না, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থেকে আসবে। তাহলে দেখো আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলে এখানে লিখে রেখেছি, 3 নম্বর বলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থেকে আমাদের ইয়ারে যে প্রবলেমগুলো আছে সেম 2016 থেকে 2022 বা 2023 পর্যন্ত এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থেকে আমাদের যে প্রবলেমগুলো করতে দিয়েছিল বিগত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রে, ঠিক মানে ব্যক্তি এই সময় ভারতবর্ষে এসছে, তারপরে ভারতবর্ষ থেকে চলে গেছে, তারপরে এসে তাহলে ওর ভারতবর্ষে থাকা সেই রেসিডেন্ট না নন রেসিডেন্ট, বাট অর্ডিনারি রেসিডেন্ট না বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, এই যে বিষয়গুলোকে বা ক্যালকুলেশন করার যে বিষয়গুলো আছে মানে ডেট ওয়াইজ সেই ধরনের প্রবলেম তোমরা ভালো করে দেখে যাবে। যেটা প্রিভিয়াস ইয়ারে এসছে সেই সবগুলো ভালো করে দেখে নিলেই তোমরা বিষয়টা অনেক একদম সেম ওরকমই, শুধু বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই ধরনের প্রবলেমের সলিউশন করে দেওয়া যাবে। তাহলে 4 নম্বরের প্রশ্নের অ্যান্সারের জন্য যে 3টে করতে হবে সেই 3টে প্রশ্ন 3 4 12 হয়ে গেল, এখানে 12 কমপ্লিট হয়ে গেল। আরেকটা 10 নম্বরের যে প্রবলেমটা 10 নম্বরের যে প্রশ্নটা আসবে ট্যাক্সেশন পোর্শন থেকে, তোমরা সেটা প্রত্যেকে জানো ইনকাম ফ্রম স্যালারি থেকে আসবে। তাহলে ইনকাম ফ্রম স্যালারি যেটা প্রবলেম দেবে, দেখো আমি ইয়ার লিখে রেখেছি, এই ইয়ারে যা যা প্রশ্ন দিয়েছে স্যালারির অঙ্কগুলো খুব ভালো করে শিখে এবং বিগত বছরে যে অঙ্কগুলো দিয়েছে, যে প্রবলেমগুলো দিয়েছে সেই প্রবলেমগুলো খুব ভালো করে প্র্যাকটিস করলে ওই মধ্যে থেকেই ওই রিলেটেড ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট দিয়েই প্রবলেম আসবে, ওর বাইরে কোনো ইনকাম ফ্রম স্যালারির উপরে প্রবলেম আসবে না। তাহলে ওইগুলো ভালো করে করলে ইনকাম ফ্রম স্যালারি তোমরা পেয়ে যাবে। আর ইনকাম ফ্রম স্যালারির অঙ্কের পরিবর্তে একটা থিওরি প্রশ্ন থাকে, সেই থিওরি প্রশ্নটার জন্য যারা প্রবলেমটা নিয়ে স্যালারির প্রবলেমটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো স্যালারি প্রবলেমটা বাদ দিয়ে যারা থিওরি লিখতে যাচ্ছে তাহলে তাদের জন্য আমি একটা থিওরি প্রশ্ন লিখেছি। এই থিওরি প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যেও। কি প্রশ্নটা না, বিনা ভাড়ায় আসবাবপত্র সহ বাসগৃহ কোনো বেসরকারি নিয়োগকর্তা তার কর্মচারীকে দিলে তার মূল্যায়ন কিভাবে করবে, মানে ইংরেজিটা হচ্ছে হাউ উড ইউ ভ্যালু রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইডেড টু এ non-government employee by his employer, মানে এই বিনা ভাড়ায় আসবাবপত্র দিলে তার পারকুইজিটের ক্যালকুলেশনটা ঠিক কিভাবে হবে, সেই জায়গাটা আসবাবপত্র সহ যদি থাকে তাহলে তার ক্যালকুলেশনটা কিভাবে হবে, যে থিওরিটিক্যাল কনসেপ্টটা আছে সেইখান থেকেই তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এর নাম্বার দেওয়া আছে 6, এবং এর সাথে আরেকটা প্রশ্ন একটা অ্যাড করে দিতে পারে কি, করমুক্ত বেতন পূরকের 4টি উদাহরণ দাও। করমুক্ত বেতন পূরকের 4টি উদাহরণ দাও মানে give 4 examples of tax free perquisite। ট্যাক্স ফ্রি পারকুইজিট যেগুলো আছে সেই ট্যাক্স ফ্রি পারকুইজিটের 4টে এক্সাম্পল চেয়েছে এই 4 নম্বরের জন্য। দেখো 6 + 4 10। এই কোশ্চেনটা থিওরি প্রশ্নটা খুব ভালো করে দেখে যাও, যাদের ক্ষেত্রে ইনকাম ফ্রম স্যালারি অঙ্কটা করতে বা প্রবলেমটা সলিউশন করতে যে সমস্যা আছে তারা এই থিওরি প্রশ্নটা খুব ভালো করে দেখে যাও। এই থিওরি প্রশ্নটা অরে চলে আসবে, কমন পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে টোটাল
ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন কস্টিং এন্ড ট্যাক্সেশন, এই প্রশ্নপত্রে 44 মার্কসের ডেসক্রিপটিভ পোর্শন, টোটালি সাজেশনের ভিডিও। কস্টিং পোর্শনটা আগে বলা হয়ে গেল, এই হচ্ছে আমাদের ট্যাক্সেশনের পোর্শন। এই প্রশ্নটা যেখানে যা বলেছি, থিওরি, প্রবলেমের জন্য যে যা যাগুলো পড়ে যেতে বলেছি, এই পুরোটা যদি তোমরা প্রপার হইতে ঠিকঠাক ভাবে পড়ে চলে যেতে পারো, তাহলে দেখবে ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশনে কস্টিং এন্ড ট্যাক্সেশনে যে পেপারটা পেয়েছো, যে প্রশ্নপত্রটা পেয়েছো, সেই প্রশ্নপত্রটা আর আমার সাজেশন প্রশ্নপত্রটা মিলিয়ে দেখবে হুবহু সেম টু সেম, এর বাইরে প্রশ্ন আসবেই না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়, এবং আগামী দিনে তোমরা যখন ক্লাস 12 পড়াশোনা করবে, সেই সময়কার হায়ার সেকেন্ডারি সমস্ত বিষয় এবং আগামী দিনে কমার্স রিলেটেড তোমাদের সমস্ত ভিডিওগুলো পেতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।